আচ্ছা, পাকিস্তানের জাতীয় সঙ্গীত নিয়ে একটা অদ্ভুত ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? দেশটির যে জাতীয় সঙ্গীত মানে কমি তারানা, ওটা এমন এক ভাষায় লেখা যা কিনা বেশিরভাগ পাকিস্তানিই বলতে পারেন না। চলেন আজ এই অবাক করা গল্পের একেবারে ভেতরে ঢোকা যাক। মানে ভাবা যায়, পাকিস্তানের জাতীয় সঙ্গীতে উর্দু শব্দ আছে মাত্র একটা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫০টা শব্দের মধ্যে মাত্র একটা। এই একটা তথ্যই কিন্তু পুরো ব্যাপারটাকে অবিশ্বাস্য করে তোলে। তো প্রশ্নটা তো এখানেই, তাই না? যদি জাতীয় ভাষা হয় উর্দু, তাহলে জাতীয় সঙ্গীত প্রায় পুরোটাই ক্লাসিক্যাল ফার্সি ভাষায় লেখা কেন? কেন একটা নতুন দেশ নিজেদের পরিচয় তুলে ধরতে গিয়ে নিজেদের ভাষাকে বাদ দিয়ে অন্য একটা ভাষাকে বেছে নিল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাস, রাজনীতি আর পরিচয়ের এক দারুণ জটিল সমীকরণে। দেখুন, এই সিদ্ধান্তটা কিন্তু একদম হুট করে নেওয়া হয়নি। পাকিস্তানে জাতীয় সঙ্গীত খুঁজে বের করার যে প্রক্রিয়াটা, ওটা ছিল একটা লম্বা সফর, একটা ৭ বছরের লম্বা খোঁজ। আর এর পেছনে ছিল অনেক গভীর চিন্তাভাবনা। একটা নতুন দেশের জন্য নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করা তো আর চারটিখানি কথা নয়, এটা ছিল একটা বিশাল পদক্ষেপ। আর এই খোঁজে নতুন গতি আসে একটা পুরস্কার ঘোষণার পর। দক্ষিণ আফ্রিকার একজন মুসলিম ব্যবসায়ী আর গনি, তিনি সেরা গান আর সুরের জন্য ৫,০০০ রুপির একটা পুরস্কার ঘোষণা করেন। আর ঠিক তখনই এই ব্যাপারটা শুধু দেশের মধ্যে না, আন্তর্জাতিকভাবেও সবার নজরে চলে আসে। একবার ভাবুন তো, পুরো প্রক্রিয়াটা ঠিক কতটা দীর্ঘ আর বড় ছিল। ১৯৪৮ সালে যখন প্রতিযোগিতাটা শুরু হলো, তখন জমা পড়েছিল মোট ৭২৩টা গান। আর এই ৭২৩টা রচনার ভেতর থেকে সেরা একটাকে বেছে নিতে কমিটির সময় লেগেছিল পাক্কা ৭টা বছর। অবশেষে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয় কবি হাফেজ জালান্ধারির লেখা। কিন্তু এখানে একটা বড়সড় সমস্যা ছিল। জাতীয় সঙ্গীত কমিটি একটা খুব বড় ভাষাগত চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এমন একটা চ্যালেঞ্জ যা পাকিস্তানের একটা আলাদা স্বতন্ত্র পরিচয় তৈরির পথে রীতিমতো বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এই যে ৭০%, এই সংখ্যাটাই হলো আসল সমস্যার গোড়া। মানে আমরা প্রতিদিন যে উর্দুতে কথা বলি, তার প্রায় ৭০% শব্দই কিন্তু হিন্দির সাথে একেবারে হুবহু মিলে যায়। আর এই ভাষাগত মেলটায় তৎকালীন পাকিস্তানের নেতাদের কপালে একটা বড় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে লক্ষ্য হলো একটা একদম ইউনিক স্বতন্ত্র জাতীয় সঙ্গীত তৈরি করা, আর অন্যদিকে বাস্তবতা হল সাধারণ উর্দুতে সঙ্গীতটা লিখলে সেটা শোনার সময় অনেকটা ভারতীয় মনে হবে। এই যে একটা পরিচয় সংকট, এখান থেকে বেরোনোর জন্যই একটা নতুন পথের দরকার হয়ে পড়েছিল। আর ঠিক এই জটিল সমস্যার সমাধান হিসেবেই সামনে এলো ফার্সি ভাষা। ১০০০ বছরের পুরনো এক ভাষা, যা কিনা একই সাথে ভীষণ মার্জিত, আবার কৌশলগত দিক থেকেও ছিল একদম পারফেক্ট একটা সমাধান। না না, এটা কিন্তু হুট করে কোনো বিদেশি ভাষা চাপিয়ে দেওয়া ছিল না, একদমই না। প্রায় একাদশ শতাব্দীতে গজনবী সাম্রাজ্যের সুলতান মাহমুদের সময় থেকেই এই অঞ্চলে ফার্সির ব্যবহার শুরু হয়। মানে এই উপমহাদেশে ফার্সির একটা ১০০০ বছরের গৌরবময় ইতিহাস আছে। এটা ছিল শাসন, সংস্কৃতি আর অভিজাত কবিতার ভাষা। মানে ফার্সি ছিল একদম আদর্শ পছন্দ। এর পেছনে বেশ কয়েকটা কারণও ছিল। প্রথমত, এটা আধুনিক হিন্দি থেকে একদমই আলাদা শোনায়। দ্বিতীয়ত, ঐতিহাসিকভাবে এটাকে মুসলিম রাজনৈতিক গৌরবের ভাষা হিসেবে দেখা হতো। আর তাছাড়া পাকিস্তানের জাতীয় কবি ইকবালের মতো বড় বড় কবিদের ভাষা ছিল ফার্সি, তাই এর একটা আলাদা সম্মান তো ছিলই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যিনি এই সঙ্গীতটা লিখেছেন, সেই হাফিজ জালান্ধারি নিজেও কিন্তু ফার্সি সাহিত্য আর ঐতিহ্যে একেবারে ডুবেছিলেন। তিনি ফার্সি কবি গোলাম কাদির ঘারামে ছাত্র ছিলেন, নিজে ছিলেন একজন মস্ত বড় পণ্ডিত, আর সেই ছাপটাই তার লেখায় স্পষ্ট ফুটে উঠেছে। ফার্সির প্রতি এই নিষ্ঠাটা এতটাই গভীর ছিল যে পুরো সঙ্গীতে খাঁটি উর্দু শব্দ ব্যবহার করা হয়েছে মাত্র একটা, আর সেই শব্দটা হলো কা, যার সহজ মানে হলো এর। ভাবা যায় ব্যাপারটা? আচ্ছা, চলুন এবার একটু গভীরে যাই। এই যে ভাষাগত পছন্দ, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল? এটা কিন্তু শুধু ভাষার ব্যাপার ছিল না, এর পেছনে ছিল একটা বিরাট আর খুব শক্তিশালী রাজনৈতিক বার্তা। এই কথাটাতেই আসলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়।
এই সঙ্গীতের মাধ্যমে পাকিস্তান এটা দাবি করতে চেয়েছে যে তারা শুধু ১৯৪৭ সালে জন্ম নেয় একটা নতুন দেশ না, বরং তারা হাজার বছরের পুরনো এক বিশাল সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী। মানে এই সঙ্গীতটা প্রতীকীভাবে পাকিস্তানকে ইস্তাম্বুল থেকে দিল্লি পর্যন্ত ছড়িয়ে থাকা এক বিশাল সভ্যতার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে। এই একটা গানের মাধ্যমেই তারা নিজেদেরকে একটা বিরাট ঐতিহাসিক আর ভূরাজনৈতিক মানচিত্রের ঠিক মাঝখানে বসিয়ে দেয়। আর এই সঙ্গীতটার প্রতীকী গুরুত্ব এতটাই বেশি ছিল যে ৮০ দশকে যখন জেনারেল জিয়াউল হক ক্ষমতায় ছিলেন, তখন তিনিও এটাতে হাত দেওয়ার সাহস করেননি। ভাবুন, তিনি পাকিস্তানকে আরও বেশি ইসলামিক করে তোলার জন্য আরবিকরণ অভিযান চালাচ্ছিলেন, কিন্তু জাতীয় সঙ্গীতের এই ফার্সি পরিচয়টা একদম অপরিবর্তিত রেখেছিলেন। কারণটা আসলে খুবই স্পষ্ট। এই সঙ্গীতটা ছিল একটা সাম্রাজ্যের অতীতের সাথে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সংযোগ। আর এই ঐতিহাসিক পরিচয়ের প্রতীকী তাৎপর্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটা পরিবর্তন করার ঝুঁকি কেউই নিতে চায়নি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, একটা দেশের জাতীয় সঙ্গীত এমন একটা ভাষায় লেখা যা খুব কম মানুষই বলতে পারে, এটা কি একটা সাংস্কৃতিক প্যারাডক্স, নাকি নিজেদের ঐতিহাসিক পরিচয় তুলে ধরার এক শক্তিশালী আর সাহসী বিবৃতি? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান, আর এই অবাক করা গল্পটা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।